করোনার প্রভাবে আয় কমেছে ৯৫% মানুষের। দুঃসময়ে মধ্যবিত্তরা নিত্য প্রয়োজনীয় চাহিদা মেটাতে হিমশিম অবস্থা। প্রস্তাবিত বাজেটে ব্যাংকে জমানো টাকায় উচ্চ হারে আবগারি শুল্ক, আমানত কমছে ব্যাংকিং চ্যানেলে, অর্থ পাচার বেড়ে যাওয়ার শঙ্কা। প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে ব্যর্থ ব্যাংকগুলো থেকে সরকারি আমানত প্রত্যাহারের দাবি এফবিসিসিআইয়ের। উন্নয়ন পরিকল্পনায় তরুণদের গুরুত্ব দেওয়ার আহ্বান। করোনাকালে বেড়েছে প্রযুক্তি পণ্যের বেচা বিক্রি, আমদানি কম হওয়ায় বাজারে দাম ঊর্ধ্বমুখী, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা। এবং কোরবানির জন্য লালন করা ৩ লাখ গরু নিয়ে দুশ্চিন্তায় নাটোরের খামারিরা। করোনা সংকটে কেনার আগ্রহ নেই ব্যবসায়ীদের, লোকসানের শঙ্কা। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জুবায়ের ফয়সাল। দর্শক, অর্থ বাণিজ্যের অন্যান্য খবরের সঙ্গে আজ আমরা কথা বলবো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঋণ কার্যক্রম নিয়ে। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আইডিএলসির ব্যবস্থাপনা পরিচালক আরিফ খান। জনাব আরিফ খান, আপনাকে স্বাগতম। আপনার সঙ্গে আলোচনায় যাওয়ার আগে আমরা দেখে আসবো এ সংক্রান্ত কিছু খবর। করোনায় দেশের ৯৫% মানুষের আয় কমেছে। এতে নিত্য প্রয়োজনীয় চাহিদা মেটাতেই হিমশিম খেতে হচ্ছে বেশিরভাগ মানুষকে। এ অবস্থায় শুধু নিম্নবিত্ত নয়, সবার জন্য নতুন করে পরিকল্পনার তাগিদ বিশেষজ্ঞদের। পরিস্থিতির উত্তরণে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান পরিকল্পনা মন্ত্রীর। মৌসুমী ইসলামের রিপোর্ট। আমার মনে করেন একটা ছোটখাটো শোরুম ছিল, সেটা এখন মনে করেন বাসায় আনছে। সবসময় বিক্রি টিক্রি ভালোই হতো, মোটামুটি মাসাল্লাহ আমার চলতে পারতাম। এখন তো আমি চলতে পারতাছি না। করোনা দুর্যোগে ব্যবসা গুটিয়ে আনার গল্পই বলছিলেন রাজধানীর কাঁঠাল বাগানের এই বাসিন্দা। জীবিকা বাঁচানোই এখন দায় হয়ে উঠেছে তার জন্য। একই অবস্থা রাজধানীর শপিং মলগুলোরও। একটি শপিং মলে গিয়ে ১.৫ ঘন্টায় চোখে পড়ে মাত্র ৩ জন ক্রেতা। কাস্টমার ২-১ জন করে আসলেও চলতো, কিন্তু সেটাও মাঝে মধ্যে পাই না। অনেক স্টাফ আমি এই মাসে অলরেডি 2 জনকে মানা করে দিয়েছি, কারণ আমরা নিজেরাই চলতে পারতেছি না। এই অবস্থায় শুধু সরকারি চাকরিজীবী ছাড়া সব শ্রেণীর মানুষকেই জীবনযাপনের ব্যয় মেটাতে হিমশিম খেতে হচ্ছে। আয় বাড়ে না, ব্যয় বাড়ছে। চাল ডাল সব জিনিসের দাম বাড়তি, অফিস করি যাতায়াত খরচ বেশি। ব্যাপারটাও এরকম যে অনেক কিছু কাটছাট করতে হচ্ছে। সম্প্রতি ব্র্যাকের এক গবেষণায় দেখা যায় কোভিড-১৯-এর প্রভাবে দেশে প্রায় ১০০% মানুষের আয় কমেছে। এদিকে বাংলাদেশ উন্নয়ন গবেষণা সংস্থা BIDS এর তথ্য বলছে, করোনায় ৫,০০০-এর কম আয়ের মানুষের ৭৫% পর্যন্ত আয় কমেছে। ৫ থেকে ১৫,০০০ আয়ের মানুষের ৫০%, আর ১৫ থেকে ৩০,০০০ আয়কারীদের উপার্জন কমেছে ২৫% পর্যন্ত। তবে পণ্যের দাম বেড়েছে ১০% পর্যন্ত। এ অবস্থায় বিশ্লেষকদের পরামর্শ, এখনই সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগুতে হবে সরকারকে। ইতোমধ্যে অনেকেই তাদের চাকরি হারিয়েছেন, ব্যবসার সংস্থান হারিয়েছেন। ছোটখাটো উদ্যোক্তা যারা ছিলেন তারা তাদের জিনিস বিক্রি করতে পারছেন না, ফলে তাদের আয় কমে গেছে। সরকার সামাজিক সুরক্ষা খাতে যতখানি অ্যালোকেশন দেওয়া হয়েছে, সেইটার যথাযথ ব্যবহার হলে বেশ কিছু মানুষের কিন্তু কর্মসংস্থান যে হারিয়েছেন সেটা কিন্তু বেঁচে যাবে। পরিকল্পনা মন্ত্রী জানালেন, সীমাবদ্ধতা সত্ত্বেও এই সংকটে সব আয়ের মানুষের জন্য কাজ করছেন তারা। এত সম্পদ আমাদের সরকারেরও তো নেই যে দীর্ঘকাল আমরা পারবো এটা। সরকার SME খাতের জন্য, ক্ষুদ্র খাতের জন্য নানা ধরনের সহায়তা প্যাকেজ দিয়েছে। সুতরাং এইভাবে আমরা মনে করি যে গোটা অর্থনীতি পুনরুজ্জীবিত হলে তারা উপকৃত হবে এবং তারা তাদের কাজে ফিরে আসবে। করোনা ভাইরাসের কারণে এই অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে কত সময় লাগবে তা জানা নেই কারোরই। বিশেষজ্ঞরা বলছেন, এই অবস্থায় সরকারের নেওয়া নানা উদ্যোগে সুশাসন নিশ্চিত না হলে ভয়াবহ ঝুঁকিতে পড়বে দেশের করোনা পরবর্তী অর্থনীতি। মৌসুমী ইসলাম, সময় সংবাদ, ঢাকা। করোনার কারণে এমনিতেই আমানত কমছে ব্যাংকে, তার উপর প্রস্তাবিত বাজেটে আবগারি শুল্ক বাড়ানোর প্রস্তাব আমানতকারীদের আরও নিরুৎসাহিত করবে বলে মনে করে ব্যাংকগুলো। উচ্চহারে শুল্ক আরোপের প্রস্তাবে অর্থ পাচার বাড়ার আশঙ্কা ব্যবসায়ীদের। বিস্তারিত জানাচ্ছেন হাজিরা শিউলি।
বেসরকারি খাতে কোনো পেনশনের ব্যবস্থা না থাকায় সংকটকালীন সময়ে ব্যয় নির্বাহী ব্যাংকে জমানো টাকাই মধ্যবিত্তের অন্যতম ভরসা। কিন্তু গেল বছরগুলোতে ক্রমশ কমিয়ে চলতি বছরের এপ্রিল থেকে সব ধরনের আমানতে সুদের হার সর্বোচ্চ 6% নির্ধারণ করে সরকার। এর মধ্যে প্রস্তাবিত বাজেটে আমানতের ওপর 3টে স্তরে আবগারি শুল্ক বাড়ানো হয়েছে। আগে 10 লাখের বেশি থেকে 1 কোটি টাকা ব্যাংকে জমা রাখলে আবগারি শুল্ক দিতে হতো 2,500 টাকা। প্রস্তাবিত বাজেটে এটি বাড়িয়ে করা হয়েছে 3,000 টাকা। 1 কোটির ওপরে 5 কোটি পর্যন্ত আমানতে 25% শুল্ক বাড়িয়ে 15,000 টাকা করার প্রস্তাব করা হয়েছে। আর 5 কোটির বেশি হলে দিতে হবে আগের চেয়ে প্রায় দ্বিগুণ বা 40,000 টাকা। ডিপোজিটাররা এটার থেকে কিছুটা আয়ের খাতে তারা বঞ্চিত হবেন, কারণ ডিপোজিটের রেট এমনিতেই কিছুটা কমে গিয়েছে এবং এর সাথে সাথে এক্সাইজ ডিউটিটাও বেড়ে গেলে তাদের যে এটার এগেনস্টে যে ইন্টারেস্ট পেত সেটা কিছুটা কম পাবে। মানুষজন কিন্তু টাকা ব্যাংকে রাখতে কিন্তু নিরুৎসাহিত হবে এবং তাতে করে আমরা যে লেস ক্যাশ সোসাইটি চাচ্ছি, যেটা আমরা ডিজিটাল বাংলাদেশ চাচ্ছি, সেখানে কিন্তু এটা আসলে কমপ্লিমেন্ট করবে না। ব্যবসায়ীরা বলছেন উচ্চ শ্রেণীতে আবগারি শুল্কের পরিমাণ প্রায় দ্বিগুণ করায় অর্থ পাচার বাড়বে। এক্ষেত্রে আমানতের পরিমাণ অনুসারে সহনীয় পর্যায়ে শুল্ক বাড়ানোর পরামর্শ। 5 কোটি এবং তদূর্ধ্ব যেখানে আগে 25,000 টাকা ছিল সেটা বাড়িয়ে 40,000 টাকা করা হয়েছে। এটা অলমোস্ট ডাবল। এইটা আমি মনে যুক্তিসঙ্গত না। 5 কোটি টাকা যেখানে 25,000 টাকা ছিল সেখানে 30,000 টাকা হতে পারে। টাকা যদি মানুষ দেখে যে না সরকারি সব নিয়ে যাচ্ছে, তখন সে ব্যাংকে টাকা রাখবে না, অন্য জায়গায় চলে যাবে। কালোবাজারি করে টাকা বিদেশে চলে যেতে পারে। বর্তমানে ব্যাংক হিসাবে 1 লাখ থেকে 5 লাখ টাকা পর্যন্ত 150 টাকা এবং এর উপরে 10 লাখ টাকা পর্যন্ত থাকলে 500 টাকা আবগারি শুল্ক দিতে হয়। হাজারের শিউলি, সময় সংবাদ, ঢাকা। চলমান সংকট উত্তরণে ঘোষিত প্রণোদনা প্যাকেজের ঋণ বিতরণে ব্যর্থ ব্যাংকগুলো থেকে সরকারি আমানত প্রত্যাহারের দাবি করেছে এফবিসিসিআই। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে সংগঠনটি অটোমেশনের মাধ্যমে আওতা বাড়িয়ে করের হার কমানোর আহ্বান জানায়। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নির্দিষ্ট সময়ে অটোমেশন চালু না হওয়ায় দোষীদের বিচারও দাবি করে এফবিসিসিআই। কাঁচামালের রেয়াতির সুবিধা 4 মাস। মহামারী করোনায় কর্মহীন মানুষের সংখ্যার সঙ্গে দারিদ্র্যের হার বৃদ্ধির আশঙ্কা করছে গবেষণা সংস্থাগুলো। অর্থনীতি পুনরুদ্ধারে বিভিন্ন স্তরে প্রণোদনা দিতে বড় অঙ্কের ঋণ ও সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে সরকারও, যার সিংহভাগ বাস্তবায়ন করবে ব্যাংকগুলো। দাম কম থাকার কারণে এমন প্রেক্ষাপটে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে অপ্রাতিষ্ঠানিক কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা ঋণ পেতে যাতে ঝামেলায় না পড়েন তা নিশ্চিতের আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি। যে সকল কনসালটেন্ট অফিসার্স গভর্নমেন্ট অফ বাংলাদেশের টাকা পেমেন্ট করা সত্ত্বেও আজ পর্যন্ত ইন্টিগ্রেটেড অটোমেটেড লোয়ার ট্যারিফ ওয়াইডার নেট করতে পারেনি অথবা করেনি, অথচ নতুন নতুন জটিলতা সৃষ্টি করছে, তাদের ব্যাপারে তদন্ত হওয়া প্রয়োজন। এ সময় 3 বছরের মধ্যে সব ধরনের অগ্রিম কর বিলুপ্তির দাবি জানিয়ে জিডিপির অনুপাতে কর বৃদ্ধিতে অটোমেশনের পূর্ণাঙ্গ বাস্তবায়ন চান সংগঠনটির সভাপতি। অ্যাডভান্স ইনকাম ট্যাক্স 5% থেকে আমরা 3%-এ এই বছর কমানোর প্রস্তাব করেছি এবং সামনের দিনগুলোতে এটাকে বিলুপ্ত করার প্রস্তাব করেছি। মহামারী উত্তর অর্থনীতি সচল করতে পর্যাপ্ত বিনিয়োগ দরকার, তাই বিনা শর্তে উৎপাদনশীল খাতে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দেওয়ার পক্ষে এফবিসিসিআই। ইনফর্মাল সেক্টরে যারা আছে, এই ইনফর্মাল সেক্টরটাকে আমরা ফর্মালে আনার জন্য প্রোডাক্টিভ খাতে বিনিয়োগের জন্য পেনাল্টি এবং প্রেজুডিস ছাড়া সুযোগ দেওয়া। বাজেট ঘাটতি মেটাতে ব্যাংক খাত নির্ভরতা কমানোর দাবি জানিয়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনটি বলছে সরকারি বেসরকারি প্রকল্প বা শিল্প স্থাপনে অর্থের যোগান দিতে পারে পুঁজিবাজারও। মানি সার্কুলেশন। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। দর্শক, শুরুতেই জানিয়েছি আমরা কথা বলবো দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঋণ কার্যক্রম নিয়ে। জনাব আরিফ খান, যে বিষয়টি আমরা দেখছি যে করোনা সংকটের মধ্যেই একটা পরিস্থিতিতে বাংলাদেশ রয়েছে এবং সারা বিশ্ব একটা অর্থনৈতিক সংকট উপলব্ধি করছে, এই সময়ে ঋণ কার্যক্রমগুলো ঢেলে সাজানোর ক্ষেত্রে আপনারা কি ধরনের পরিকল্পনা করছেন? ধন্যবাদ আপনাকে। আসলে যেটা করোনার প্রথম প্রভাব যেটা পড়েছে, যে আমাদের যারা এসএমই ফাইন্যান্সিং করি অথবা কর্পোরেট লেন্ডিং করি, সমস্ত ক্লায়েন্টরাই তাদের যে লোনটা নেওয়া আছে সেইটার টাকাটা দিতে ফেল করছে। গত এপ্রিল, মে, জুন এই 3 মাস ধরে আমরা দেখতে পাচ্ছি, মার্চ থেকে শুরু হয়েছে শেষের দিক থেকে, যে নর্মালি যে কালেকশন হয় সেটা প্রায় 50% লেভেলে কমে আসছে। সো এটা একটা বড় ধরনের অসুবিধা আমাদের জন্য। এবং এটা কেন হচ্ছে, সেটা হচ্ছে যে ওনারা আসলে ওনাদের ব্যবসা বাণিজ্য অনেকখানি
স্থবির হয়ে পড়েছে এবং কোথাও কোনো ক্যাশ ফ্লো নাই, বেচা কিনা নাই, এবং আপনার ফ্যাক্টরিগুলো অনেক ক্ষেত্রে প্রপারলি প্রোডাকশন করছে না, অনেক রেস্টুরেন্টস, পাবলিক অফিসের সব বিভিন্ন জিনিস বন্ধ হয়ে গেছে। সো ওদের ক্যাশ ফ্লো না থাকার কারণে ওরা ডিফিকাল্টির মধ্যে আছে। এবং সবচেয়ে বড় জিনিস যেটা ঢেলে সাজানোর কথা যেটা বললেন, যে আমাদেরকে এই মুহূর্তে ঢেলে সাজানোর জন্য প্রথম যেটা করতে হবে যে ওদেরকে নতুন ঋণের যে আবেদন সেগুলো একটু ফাস্টার প্রসেসে অ্যাপ্রুভ করতে হবে। তার চেয়ে বড় ব্যাপার, এই যে টাকা দিতে পারছে না 1 মাস 2 মাস 3 মাস 4 মাস, এই সময় এদেরকে ডিফল্টার হিসেবে ট্রিট করা যাবে না। আমি যেটা মনে করি যে ডিফল্টার হচ্ছে তারা যারা উইলফুল ডিফল্ট করে, কিন্তু এটা তো একটা গ্লোবাল প্যান্ডেমিক যেটা 100 বছরের মধ্যে আমরা প্রথম দেখছি, এবং যেই কারণে ওনারা ক্যাশ ফ্লো প্রবলেমে পড়েছেন দেখি টাকা দিতে পারছেন না। সো এই সময়টা ওনাদেরকে একটা ডেট হলিডে দিতে হবে। 3 মাস 4 মাস 6 মাস যদি টাকাটা দিতে না পারেন, ওনাদেরকে ডিফল্টার হিসেবে ট্রিট না করে এই টাকাটা যাতে ওনারা পরবর্তীতে রিমেইনিং যে টার্ম আছে, ধরেন আরো 2 বছর ধরে শোধ করার কথা ছিল, আরো 6 মাস বাড়িয়ে বা 1 বছর বাড়িয়ে 3 বছরের টাকাটা শোধ করবেন, এরকম একটা আমরা ব্যাংকার এটাকে বলি লোন রিস্ট্রাকচারিং। এই রিস্ট্রাকচারিং করে দিতে হবে, ওনার ক্যাশ ফ্লো যেরকম আসবে তার সাথে সামঞ্জস্য রেখে একটা রিপেমেন্ট করে দিতে হবে। আমি একটু যোগ করতে চাই, জনাব আরিফ খান, এই সময়ে অনেকেই কর্মসংস্থান হারিয়েছেন এবং যারা কাজের পেছনে ছুটছিলেন, যারা কর্মের সন্ধানে ছিলেন, তারাও নতুন উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে এক ধরনের বাধার মুখে পড়ছেন। তাদেরকে ফাইন্যান্স করার ক্ষেত্রে বা ঋণ প্রদানের ক্ষেত্রে আপনাদের নতুন কোনো পরিকল্পনা আছে কিনা? হ্যাঁ, আমি মনে করি যারা কর্মসংস্থানের ক্ষেত্রে যেটা একটা প্রেশার হয়েছে, কারণ বিভিন্ন জায়গায় লোকজনের বিজনেস কমে গেলে আপনার অনেকের স্যালারি কমে গেছে, অনেকের রিট্রেনমেন্ট হচ্ছে, সেইটা ডেফিনেটলি বিজনেস হাউসগুলো দেখবে। তবে নতুন উদ্যোক্তা যারা আসবেন তাদের জন্য অবশ্যই এই মুহূর্তে যেহেতু সরকার একটা প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে 30,000 কোটি টাকা স্পেশালি স্মল বিজনেসে, যেখানে সরকার বলেছে যে ক্লায়েন্ট গুলো আমাদেরকে 4% রেটের সুদ দিবে আর সরকার 5% রেটের সাবসিডি দিবে, এবং ওদেরকে আমরা আমাদের ইনকাম হবে 9% ব্যাংকের আর ক্লায়েন্ট দিবে 4%। সেটা একটা বিরাট সুযোগ। আমি মনে করি যে এই সুযোগের মাধ্যমে আরো অনেক নতুন গ্রাহককে এবং এক্সিস্টিং গ্রাহককে লোন দেওয়ার ব্যবস্থা করা যাবে। এই প্রসেসটা এখন শুরু হয়েছে, সেন্ট্রাল ব্যাংক অনেকগুলো পলিসি সার্কুলার নিয়ে এসছেন। তো আমরা সবাই মিলে কাজ করছি, আমি আশা করি যে আগামী মাসের মধ্যে এটাকে একটা গতি দেখা যাবে। দর্শক, আমরা কথা বলছিলাম ব্যাংক ও আর্থিক খাতের নানা ইস্যুতে আইডিএলসির ব্যবস্থাপনা পরিচালক জনাব আরিফ খানের সঙ্গে। জনাব আরিফ খান, আমরা প্রায় একটা কথা বলি যে মানুষের প্রয়োজনে ব্যাংক, তো সেক্ষেত্রে জামানতবিহীন ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাংকগুলো এখনো পর্যন্ত সেই অবস্থায় পৌঁছেনি। এক্ষেত্রে আপনার প্রতিষ্ঠানের মনোভাবটা আমরা জানতে চাই, এবং এর সঙ্গে আরেকটি বিষয় যেটি হলো যে এসএমই খাতে ঋণ দেওয়ার চ্যালেঞ্জগুলো ঠিক কি বলে মনে করেন? জি, আমরা আইডিএলসি এসএমই বিজনেস করি 15 বছর ধরে, এবং আমরা প্রথম থেকেই একটা জিনিসের উপর জোর দিয়ে এসেছি যে আপনার জামানত থাকলেই যে লোনটা ভালো হবে, এইটা আইডিএলসি প্রথম থেকে বিশ্বাস করে না। কারণ জামানত একটা আর্টিফিশিয়াল সিকিউরিটি দেয়, যে আপনি মনে করেন যে আপনি লোনটা না দিতে পারলে জামানতটা বিক্রি করে আপনি টাকা নিয়ে আসতে পারবেন, কিন্তু বাংলাদেশে আসলে লিগ্যাল সিস্টেমে এই প্রসেস কমপ্লিট করে ওই টাকা পেতে অনেক সময় লেগে যায়। সেজন্য আমরা প্রথম থেকে যেটা টার্গেট করেছিলাম যে ক্লায়েন্ট যিনি, ওনার ম্যানেজমেন্ট ক্যাপাসিটি কিরকম, ওনার বিজনেসের পোটেনশিয়াল কিরকম, এই দুইটার উপরে বেশি ওয়েট দিয়ে আমরা লোন দিয়েছি। এবং আমাদের 15 বছরের রেকর্ড বলছে যে আমাদের ব্যাড লোন রেশিও ইন এসএমই 3.5%, যেখানে বাংলাদেশের ব্যাংকিং সিস্টেমে ব্যাড লোন রেশিও 9-10%। সো এই যে কোল্যাটারাল ছাড়া লোন দিলেও যে আসলে ব্যাড লোন কম হতে পারে, এটা কিন্তু আমাদের একটা রেকর্ড। আমাদের পুরো আইডিএলসি পোর্টফোলিও 45% হচ্ছে এসএমই ফাইন্যান্সিং, এর মধ্যে 3,100 কোটি টাকা, এর মধ্যে 64% লোনই জামানতবিহীন। খেয়াল করে দেখেন নাম্বারটা অনেক বড়, 64% লোন জামানতবিহীন। এটা করেও কিন্তু আমাদের ব্যাড লোন রেশিও 3.5%। তার মানে শুধু জামানতের উপর ভর করে যে লোন দিলে আপনার লোনের ডিফল্ট কম হবে, এটা আসলে ঠিক না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি সেকেন্ড প্রশ্নটা কি করলেন বলবেন? বলছিলাম যে মানুষের প্রয়োজনে ব্যাংক, কিন্তু আমরা অনেক সময় দেখি যে এসএমই খাতের যে ঋণ প্রদানের ক্ষেত্রে এক ধরনের চ্যালেঞ্জ আপনারা সবসময় বলে থাকেন, তো এই চ্যালেঞ্জগুলো ওভারকাম করতে আপনার প্রতিষ্ঠানের দৃষ্টিভঙ্গিটা কি আসলে? জি, এইটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনি যদি বাংলাদেশের ব্যাংকিং সিস্টেমে টোটাল লোনকে ভাগ করেন, আপনি দেখবেন 85% লোনই লার্জ কর্পোরেটকে দেওয়া, 15% বা তার নিচে এসএমই কে দেওয়া। কারণ হচ্ছে বাংলাদেশের সমস্ত ব্যাংকাররা বড় বড় ক্লায়েন্টকে লোন দিতে অনেক কমফোর্টেবল। কারণ বড় ক্লায়েন্টকে লোন দিতে গেলে একটা লোন দিলেই 10 কোটি দেওয়া যায়, 100 কোটি দেওয়া যায়, বেশি লোক নিয়োগ করতে হয় না। কিন্তু এসএমই করতে গেলে আপনাকে হাজার হাজার এমপ্লয়ি নিয়োগ করতে হবে, কারণ সারা দেশে ছোট ছোট বিজনেসকে আপনাকে অ্যাসেস করতে হবে
অ্যাসেস করার জন্য আমাদের প্রায় 600 লোক এসএমই ডিপার্টমেন্টে কাজ করে 1400 জনের মধ্যে। সো অনেক বেশি লোক নিয়োগ করতে হবে, ওদের বেতন দিতে হবে, অনেক বেশি ছোট ছোট বিজনেসকে অ্যাসেসমেন্ট করতে হবে। ওরা টাকা দিতে ডিফল্ট করলে কালেকশন বা মনিটরিং এর জন্য আরো বেশি আরেক গ্রুপ লোক লাগবে। সেই জন্য এসএমই বিজনেসে আসলে অপারেটিং কস্ট, পরিচালনা ব্যয় অনেক বেশি। এবং এসএমই বিজনেসে কোনো ইকোনমি যখন খারাপ হয় তখন প্রথম হিট হয় স্মল বিজনেস গুলা। সেই জন্য এই সেক্টরে ব্যাংকাররা বলেন যে এসএমই তে আপনার লোন দিলে ডিফল্ট হওয়ার প্রবণতা বেশি, কিন্তু সেটা ডিফল্ট হওয়ার প্রবণতা বেশি যদি আপনি প্রিপেয়ার্ড না থাকেন। কিন্তু যে আপনার প্রপার লোকবল থাকে। আরেকটু জানতে চাই যে করোনা সংকটে আমরা দেখছি যে আমাদের ব্যাংক এবং আর্থিক খাত আগে থেকে একটা তারল্য সংকটে ভুগছিল এবং তার মধ্যে ঋণ আদায়ের পরিমাণও অনেক কমে গেছে। তো এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংক কিংবা ব্যাংকিং প্রতিষ্ঠান বিভাগের কাছে আপনাদের সুনির্দিষ্ট কোনো প্রস্তাব আছে কিনা, আর এই চ্যালেঞ্জগুলো আসলে ঠিক কিভাবে মোকাবেলা করার প্রস্তুতি আপনারা নিচ্ছেন? জি, আমি এক কথায় বলতে চাই, এসএমই সেক্টর বাংলাদেশ জিডিপি 25% কন্ট্রিবিউট করে এবং ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কফোর্সের 86% এসএমই সেক্টর কন্ট্রিবিউট করে। এবং আমাদের এসএমই সেক্টর যদি না বাঁচে তাহলে দেশের জিডিপি রিভাইভ করবে না। সেই জন্য এই মুহূর্তে বাংলাদেশ সরকার যে 30,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন, তার সাথে বাংলাদেশ ব্যাংক অনেকগুলো সার্কুলার করেছেন যে কিভাবে এই টাকাটা ব্যবহার করা যায়। আমি মনে করি এখানে আরেকটু ব্যাংকের লিকুইডিটি যদি বাড়ে টোটাল সিস্টেমের, তাহলে টাকাটা কিন্তু তাড়াতাড়ি ওদের কাছে যাবে। এখন আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারছি যে আসলে ব্যাংকের সবগুলো ব্যাংকের লিকুইডিটি একরকম না, অনেক ব্যাংকের লিকুইডিটি টাইট অবস্থায় আছে, সেজন্য তারা এই প্রণোদনা প্যাকেজের টাকা ব্যবহার করতে পারছেন না। তা আমি মনে করি এই মুহূর্তে দুইটা কাজ করতে হবে। যদি আমি সরকারকে সাজেশন দিই, আমরা অলরেডি করে ফেলেছি, মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন সেটা পারফেক্ট, কিন্তু নেক্সট দুইটা কাজ করতে হবে আমাদের রেপো রেট যেটা এখনো 5.5% মতো আছে, সেটাকে 3 বা 4% নামিয়ে নিয়ে আসতে হবে। এটা হলে প্রত্যেকটা ব্যাংক অনেক টাকা পাবে, যে টাকা তারা সরাসরি এসএমই কে দিতে পারবে। আরেকটা হচ্ছে মার্কেটে যে ট্রেজারি বন্ডগুলো ইস্যু করা আছে, বাংলাদেশ ব্যাংক ঘোষণা দিয়ে সেই ট্রেজারি বন্ডগুলো যদি কিনে তাহলে টাকা মানি মার্কেটে সাপ্লাই বাইরে বেড়ে যাবে। এই মুহূর্তে আসলে আমাদের সিস্টেমের মানি সাপ্লাই বাড়াতে হবে, এবং যেই কাজটা ভারত করছে, যেই কাজটা আমেরিকাতে এখন ফেডারেল রিজার্ভ সিস্টেম ইন্টারেস্ট রেট নিয়ার 0% নিয়ে আসছে। সো আমাদেরকে এই দুইটা কাজ করা হলে ব্যাংকের লিকুইডিটি অটোমেটিক বেড়ে যাবে, বেড়ে গেলে ট্রেজারি বন্ডের ইল্ড কমে আসবে, ট্রেজারি বন্ডের ইল্ড কমে আসলে মার্কেটে অনেক টাকা ডিপোজিট চলে আসলে প্রত্যেকটা এসএমই অনেক টাকা বেশি হবে। দিস মডেল ইজ বিং ফলোড বাই ইউএসএ, ইউরোপিয়ান ইউনিয়ন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভারত। আমরা করছি, কিন্তু আমাদের একটু ফাস্ট এই রেপো রেট কমাতে হবে। জি জনাব আরিফ খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার কারণে। নিশ্চয়ই করোনা পরবর্তী সময়ে আমরা এভাবে আলাদা জায়গা থেকে নয়, একই স্টুডিওতে বসে আবারও আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ সময় টিভি। দর্শক, কথা বলছিলাম ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নানা ইস্যুতে জনাব আরিফ খান, আইডিএলসির ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে। মাত্র 25% আয় কমলেও তরুণদের উপর নির্ভরশীল 48% পরিবার করোনাকালে পড়তে পারে দারিদ্র্যের মুখে। প্রস্তাবিত বাজেটের পরিপ্রেক্ষিতে তরুণ জনগোষ্ঠীর উন্নয়নে করণীয় নিয়ে আয়োজিত ভার্চুয়াল আলোচনায় এমন তথ্য দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সানেম। সেমিনারে করোনা পরবর্তী সময়ে তরুণদের জন্য সম্ভাব্য সংকট ও সম্ভাবনার উপর আলোচনা করেন অংশগ্রহণকারীরা। দেশের মোট জনগোষ্ঠীর অন্তত 60%ই 18 থেকে 40 বছর বয়সী তরুণ ও কর্ম উপযোগী। বিশাল এই জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টিতে বছর জুড়ে হিমশিম খায় সরকার। কর্মবাজারে নতুন প্রবেশাধিকারের অর্ধেকই থেকে যায় বেকার আর অদক্ষ। স্বল্প দক্ষদের বড় অংশ কাজ করে অপ্রাতিষ্ঠানিক খাতে। এমন বাস্তবতায় করোনার হানা অনেকটা মরার উপর খাড়ার ঘা। গেল কয়েক মাসে কর্মহীন, চাকরি হারানো বা বিদেশ ফেরত লোকের সংখ্যা আরও বেড়েছে। নতুন নিয়োগ বা কাজের যোগান বর্তমান অবস্থায় খুবই সীমিত। বেসরকারি সংস্থা সানেমের গবেষণা বলছে, কর্মহীনতার সঙ্গে দেশে বেড়ে যেতে পারে দারিদ্র্যের হারও। 24.8% তরুণ জনগোষ্ঠী আসলে দরিদ্র পরিবারগুলোর মধ্যে ছিল, কিন্তু কোভিড-19 এর ফলে যদি আমরা ধরে নিই খানার আয় 1/4 কমে যায়, এই ধরনের পরিবারগুলো কিন্তু 48.8% হয়ে যেতে পারে। সেমিনারে তরুণদের আধুনিক কৃষিতে আরো সম্পৃক্ত করা, গতানুগতিক শিক্ষা কাঠামো পরিবর্তন, উদ্ভাবনী উদ্যোগে সহযোগিতার উপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান আলোচকরা। বাংলাদেশে এখন ওভার 1000 স্টার্টআপ আছে, যেটাতে টোটালে আমরা ক্যালকুলেশন করে দেখলাম যে অলমোস্ট 1.5 মিলিয়ন পিপল আর এমপ্লয়েড। তারুণ্যের সক্ষমতা কাজে লাগানোর সময় কমে আসছে, তাই শুধু আকার না বাড়িয়ে বাজেটের মানসম্মত বাস্তবায়ন জরুরি বলে মনে করেন বিশ্লেষকরা।
যে হেলথ এবং এডুকেশনে প্রপার ইনভেস্টমেন্ট ছাড়া ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের যে উইন্ডো অফ অপরচুনিটি আছে, এটা কিন্তু শর্ট উইন্ডো অফ অপরচুনিটি বন্ধ হয়ে যাবে। কেন আমরা এই উইন্ডো অফ অপরচুনিটিটা ইউজ করতে পারছি না? যুব গোষ্ঠী কোনো একটি সেক্টর বা ইউনিফর্ম না, এরা ডাইভার্সিটি আছে এবং সেই যুবদেরকে মাথায় রেখে কিন্তু আমাদের ন্যাশনাল বাজেটের বিশ্লেষণ করতে হবে। সেমিনারে বলা হয় তারুণ্যের বিকাশে সরকারের কর্মকাণ্ডে জড়িত 22টি মন্ত্রণালয়, কিন্তু তাদের প্রকল্পগুলোতে গুরুত্ব দেওয়া হয় না তরুণ ও যুব সমাজের উন্নয়নকে। আনুষঙ্গিক জিনিস রয়েছে সেখানে। সানবীর রূপল, সময় সংবাদ, সেলিম ভাই ঢাকা। বলেছে যে পপুলেশন ডিভিডেন্ড। করোনাকালে ঘরে বসেই চলছে ভার্চুয়াল ক্লাস বা অফিসিয়াল মিটিং। চাহিদা বেড়েছে হেডফোন থেকে শুরু করে নিত্য দরকারি ইলেকট্রনিক্স পণ্যের। বিক্রেতারা বলছেন স্বাভাবিক সময়ের চেয়ে এসব পণ্যের বিক্রি বেড়েছে 50 থেকে 60% বেশি, তবে প্রায় সব পণ্যেরই দাম বেড়েছে। মামুন আব্দুল্লাহ রিপোর্ট। থ্যাংক ইউ, হাউ আর ইউ স্যার? করোনা ঝুঁকিতে দীর্ঘদিন ধরে বন্ধ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। বিকল্প উপায়ে ঘরে বসে চলছে ভার্চুয়াল ক্লাস। ঝুঁকি এড়াতে মিটিং সহ সময়মতো দাপ্তরিক কার্যক্রম শেষ করারও বড় ভরসা এখন ইলেকট্রনিক্স এসব ডিভাইস। বাজার ঘুরে দেখা যায় করোনার সময় নিত্য প্রয়োজনীয় এসব পণ্য বেচাকেনায় বাড়তি চাপ সামাল দিতে হচ্ছে বিক্রেতাদের। তারা বলছেন হেডফোন, ওয়েবক্যাম, ল্যাপটপ, হার্ড ডিস্ক, মনিটর, রাউটার সহ প্রযুক্তির নানা পণ্যের বিক্রি বেড়েছে কয়েক গুণ। হেডফোন আর ওয়েবক্যামের জন্য, আর এটা কেনার কারণটা হচ্ছে আমাদের এখন অনলাইন ক্লাস স্টার্ট হচ্ছে, তার জন্য। বিশেষ করে ওয়েবক্যাম, হেডফোন, তারপর স্পিকার, এগুলোর চাহিদা আসলে দ্বিগুণ বেড়ে গিয়েছে। টিচাররা কিভাবে ইন্টারঅ্যাক্ট করবে, আপনি অ্যাডমিন থেকে গার্ডিয়ানদের সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করবেন, এটা অনলাইন ছাড়া এখন কোনো উপায় নেই। মার্কেটে এসে অনেকে পড়েছেন বিপাকে। বাড়তি প্রতিটি পণ্যের দাম। 1500 টাকার ওয়েবক্যাম 2000 টাকা, 800 টাকার হেডফোন 1200 টাকা, 700 থেকে 800 টাকা পর্যন্ত বেড়েছে বিভিন্ন ব্র্যান্ডের মনিটর। এজন্য আমদানি কম হওয়াকেই দায়ী করছেন বিক্রেতারা। 5000-এর মতো ডিফারেন্স পাচ্ছি অনলাইন আর ফিজিক্যালি এসে। করোনার এফেক্টের জন্য আমাদের প্রাইসটা একটু বেড়ে গেছে, কারণ প্রোডাক্ট অ্যাভেলেবেল আমরা করতে পারছি না। আমদানি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এসব পণ্যের দাম কমবে না বলে মত সংশ্লিষ্টদের। এলসির গুলি ঠিক মতো প্রপারলি এখানে ঢাকায় এসে মাল পৌঁছে নেই, তবে এটা অল্প সময়ের জন্য একটু দাম বৃদ্ধি পেয়েছে। আশা করি যে অল্প 2-4 দিনের মধ্যে এটার দাম আবার পড়ে যাবে এবং নির্দিষ্ট আগের যে দামটা আছে সেই মূল্যটা আবার আমরা বাজারে পাবো। দেশে তথ্য প্রযুক্তি খাতের আনুষঙ্গিক পণ্য বাজার প্রায় 2000 কোটি টাকার। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। করোনার কারণে কোরবানির জন্য লালন করা 3 লাখ গবাদি পশু নিয়ে দুশ্চিন্তায় নাটোরের প্রায় 9000 খামারি। প্রতি বছর রোজার ঈদের পরপরই রাজধানীসহ বিভিন্ন স্থানের ব্যবসায়ীরা গবাদি পশু কিনলেও এবার এখনও কেউ যোগাযোগ করেনি। এতে লোকসান আতঙ্কে খামারিরা। নাটোর প্রতিনিধি আল মামুনের পাঠানো ছবি ও তথ্য নিয়ে রিপোর্ট। জাত ভেদে প্রতিটি গরু লালন পালন করতে খরচ হয় 2.5 লাখ টাকা পর্যন্ত, আর বিক্রি হয় সর্বোচ্চ 4 লাখ টাকায়। এছাড়া মহিষে 1.5 লাখ টাকা খরচ হলেও বিক্রি হয় 2 থেকে 2.5 লাখ টাকায়। তবে এবার চিত্রটা সম্পূর্ণ উল্টো। কোরবানির ঈদ এগিয়ে এলেও করোনার কারণে রাজধানী সহ বিভিন্ন স্থানের ব্যবসায়ীরা গরু ও মহিষ কেনা শুরু করেনি। ফলে শুধু কাঙ্ক্ষিত দাম নয়, লোকসানের শঙ্কা খামারিদের। 2 কোটি টাকা আমার এখানে ইনভেস্ট, খুবই চিন্তিতভাবে আছি। গরু ক্রেতা, পাইকারি ক্রেতা, খুচরা ক্রেতা কেউ আসছে না। টাকা কিভাবে দিব, আর গরু বিক্রি না করলে গরু কি দিয়ে আমি খরচ করে খাওয়াবো। গরু ও মহিষের খামারিদের মতো একই অবস্থা প্রায় 4000 ছাগল ও ভেড়ার খামারিদের। হাটে তুললেও ছাগলের 3 ভাগের 1 ভাগ দাম বলছেন ব্যবসায়ীরা। 14-15 হাজার টাকার ছাগলের দাম 4-5 হাজার টাকা করে দিচ্ছে। কুরবানির সময় সঠিক মূল্যে যদি বিক্রি না করতে পারে তাহলে আমরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে। তবে কোরবানির পশু বাজারজাতের জন্য প্রশাসনের সাথে যোগাযোগ করে খামারিদের সমস্যা সমাধানের চেষ্টা করছেন বলে জানান প্রাণী সম্পদ কর্মকর্তা। জেলা প্রশাসন সহ পুলিশ প্রশাসনের সাথে আলাপ করেছি, তারা যেন এই সমস্ত পশুর গাড়িগুলোকে সহজেই অন্য জেলায় গমনের সুযোগ দিতে পারে। আর জেলার বাইরে গবাদি পশু পাঠানোতে সহায়তার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার। আমরা তাদের নিশ্চয়তা দিয়েছি ঈদকে সামনে রেখে এই গবাদি পশু তারা যেন নির্বিঘ্নে নিতে পারে, তার জন্য আমাদের ব্যবস্থা থাকবে। কোরবানির জন্য এবার ৭৯,০০০ গরু, ১২,০০০ মহিষ, ১,৬৯,০০০ ছাগল ও ৩৪,৫০০ ভেড়া পালন করা হয়েছে। প্রাণী সম্পদ বিভাগ জানায় যার বাজার মূল্য প্রায় ৮০০ কোটি টাকা। সময় সংবাদ, নাটোর। করোনা সংকটের মধ্যেও বোরো ও আমনের আবাদের মধ্যবর্তী সময়টাতে আউশ চাষ করে এবার বিপ্লব ঘটিয়েছে রংপুর অঞ্চলের কৃষক। আউশের লক্ষ্যমাত্রার চেয়ে বাড়তি ৪,০০০ হেক্টর জমিতে আবাদ হয়েছে। শাকিল মাহমুদের ক্যামেরায় আরও জানাচ্ছেন রতন সরকার।
গত কয়েক বছরে রংপুর কৃষি অঞ্চলের 5টি জেলায় দ্রুত জনপ্রিয়তা পেয়েছে আউশের আবাদ। আবাদের লক্ষ্যমাত্রা এবার 59,500 হেক্টর নির্ধারণ করা হলেও আবাদ হয়েছে 63,500 হেক্টরে। আশা করা হচ্ছে উৎপাদন হবে 1,95,500 মেট্রিক টন চাল। এবছর বোরো মৌসুমে ধানের ভালো দাম পাওয়ায় আউশের বাড়তি আবাদ করেছেন কৃষকেরা। বোরো এবং আমনের মাঝে যে আমরা আবাদটা করি এটা হচ্ছে আমাদের বোনাস আবাদ, এটাতে পানি কম লাগে। আউশ ধান এবার তো বাম্পার ফলন, এবার ফসলে উদ্বৃত্তিও বেশি, খরচও কম। আউশ ধানটা খুব কম দামে বিক্রি হয়, কিন্তু এবার ধানটা ভালো থাকার কারণে আমরা কৃষকরা খুব উপকৃত হয়েছি। আঞ্চলিক কৃষি কর্মকর্তার দাবি কয়েক বছরে আউশের আবাদ 1 লাখ হেক্টরে পৌঁছবে। পরিবেশ বান্ধব ধান চাষ, যেখানে আমার আন্ডারগ্রাউন্ড ওয়াটার টাল আপলিফ্ট করা লাগছে না। বোরোর কিন্তু প্রোডাকশন কস্ট হাই, কিন্তু আপনার আউশের উৎপাদন খরচ বোরোর চেয়ে অনেক কম। তবে কৃষক আন্দোলনের নেতা বলছেন, মজুতদারি সিন্ডিকেট ভেঙে সরকার নিজস্ব প্রভাব বলয় গড়ে তুলতে না পারলে এই সাফল্য কৃষকের উপকারে আসবে না। যদি সরকার খাদ্য সংরক্ষণের জন্য নিজস্ব উদ্যোগে বাবার স্টক গড়ে তোলার জন্য পেডিসাইলো গড়ে না তোলে, কৃষি যন্ত্রপাতিগুলো সমবায়ের মাধ্যমে কৃষককে না দেয়, তাহলে এর সুফলটা প্রকৃত কৃষক পাবে না। যারা উৎপাদক শ্রেণী, এখানেও কিন্তু আয় বৈষম্য দেখা দেবে। আউশের সংযুক্তিতে ধানের 2 ফসলি জমিগুলো 3 ফসলিতে উন্নীত হওয়ায় বদলে যাচ্ছে এই অঞ্চলের ফসল বিন্যাস। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনার প্রভাবে আয় কমেছে 95% মানুষের। দুঃসময়ে মধ্যবিত্তরা নিত্য প্রয়োজনীয় চাহিদা মেটাতেই হিমশিম অবস্থা। প্রস্তাবিত বাজেটে ব্যাংকে জমানো টাকায় উচ্চ হারে আবগারি শুল্ক, আমানত কমছে ব্যাংকিং চ্যানেলে, অর্থ পাচার বেড়ে যাওয়ার শঙ্কা। প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে ব্যর্থ ব্যাংকগুলো থেকে সরকারি আমানত প্রত্যাহারের দাবি এফবিসিসিআইয়ের। উন্নয়ন পরিকল্পনায় তরুণদের গুরুত্ব দেওয়ার আহ্বান। করোনাকালে বেড়েছে প্রযুক্তি পণ্যের বেচা বিক্রি, আমদানি কম হওয়ায় বাজার দাম ঊর্ধ্বমুখী, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা। এবং কোরবানির জন্য লালন করা 3 লাখ গরু নিয়ে দুশ্চিন্তায় নাটোরের খামারিরা। করোনা সংকটে কেনার আগ্রহ নেই ব্যবসায়ীদের, লোকসানের শঙ্কা। এই ছিল এ সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।